সেবা পেতে এখনো দেশের বেশিরভাগ মানুষের সবচেয়ে বড় আশ্রয়ের জায়গা সরকারি হাসপাতালগুলো, কিন্তু সেখানে গিয়ে তারা পড়ছেন দালালের খপ্পরে। যেতে হচ্ছে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বেসরকারি হাসপাতাল কিংবা ক্লিনিকে। নাম সর্বস্ব সেসব প্রতিষ্ঠানে চিকিৎসার বদলে রোগীদের ভাগ্যে নেমে আসে সীমাহীন দুর্ভোগ, হতে হয় সর্বশান্ত। আমরা দেখাতে চাই কারা কিভাবে চালিয়ে যাচ্ছে রোগী ভাগিয়ে আনার সেসব চক্র আর চিকিৎসার নামে সাজিয়ে রাখা প্রতারণার ফাঁদ। উন্মোচন নিয়ে আজ আপনাদের সঙ্গে আছি আমি ওবায়দুল কবির। রাস্তাঘাটে কত ভোগীরা থাকছে, 100 টাকা 200 টাকা বেতন পালি, আমি তাদের টাকা দিছি, আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই। মোমেনা আক্তার গার্মেন্টসে কাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিতে যান রাজধানীর পঙ্গু হাসপাতালে, কিন্তু সেখান থেকে কে বা কারা তাকে নিয়ে যায় কাছেরই আরেক বেসরকারি হাসপাতালে। শেষ পর্যন্ত একটি পা কেটে ফেলে দেওয়া হয় মোমেনার। শুধু আমার চোখটা দুটি মোচা, মনে করেন খালি পানি টিস লাগছে, পানি খাও, পানি খাওয়াইতেছে আর কইছে পঙ্গু হাসপাতাল। পরে ওইতে বেটারা বলে আইসি বরাবর হনে হেরা নিয়ে গেছে গা, হেনে তো চিকিৎসা ভালো হবে না, ক্লিনিকে ভর্তি করো। ওই দুর্ঘটনায় একটি হাতেও মারাত্মক আঘাত পান মোমেনা। বেসরকারি আরেক হাসপাতালে সেটিরও ভুল চিকিৎসা হয়, অন্ধকারে ডুবে যায় মোমেনার জীবন। জীবনে হাত পা হারাইছি, টাকা পয়সা হারাইছি, শুধু মনে স্বামী হারাইছি। কি করব, নিজের হাত নাই পাও নাই, কোনো কাজ করতে পারিনি, মানুষের কাছে হাত বাড়িনি ছাড়া তো মনে করেন আমার কোনো উপায় নাই। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ফজলুকে নেওয়া হয়েছিল একটি বেসরকারি ক্লিনিকে। দিনের পর দিন চিকিৎসার নামে ফেলে রেখে অবশেষে তারও পা কেটে ফেলা হয় সেখানে। আমি তো একা যাই নাই, আমার নিজের ইচ্ছেও যাইনি। পঙ্গু হাসপাতালে গেতেন তেলে বড় বড় ডাক্তাররা দেখাইতো, আপনার পাও যেভাবে হোক রাখবার চেষ্টা করতো। এইসব ক্লিনিকে তো আর টাকা না, হারা টেকার লেগে তাড়াতাড়ি কেটে ফেলাই দাও। এক সময়ের কর্মক্ষম ফজলু এখন অন্যের দয়ায় বেঁচে আছে কোনো রকমে। নিজের ইচ্ছা মতো চলাফেরা করতাম, সেটা আর নাই। ওই মেয়ের জামাইটা যা দেয় তাই আমার খাইতে হয়। মোমেনা ও ফজলুর সূত্র ধরে আমরা এমন দুজনকে খুঁজে বের করি যারা একসময় কাজ করতেন রাজধানীর দুটি বেসরকারি হাসপাতালে। এখন আর ওই পেশায় না থাকায় পরিচয় গোপন রাখার শর্তে কথা বলতে রাজি হন আমাদের সাথে। জানান, রোগী ভাগিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল কিংবা ক্লিনিকে নিতে পঙ্গু হাসপাতালে 5টি সিন্ডিকেটে কাজ করছে অন্তত অর্ধশত দালাল। বিভিন্ন রকম রোগী আসে অ্যাক্সিডেন্ট হয়ে দূর দূরান্ত থেকে। এরা আসলে গেটের সামনে যখন এসে অ্যাম্বুলেন্স বা সিএনজি ব্রেক করে, তখন এদেরকে ব্রোকাররা বলে ডাইরেক্ট কাজ করাবেন না সিরিয়ালে কাজ করাবেন। এরা বলে যে ডাইরেক্ট করাবো, তখন এরা বিভিন্ন রকম এই এলাকায় ক্লিনিক গুলো আছে এগুলোতে নিয়ে যায়। তারা জানান, রোগী ভাগিয়ে নেয়ার বিনিময়ে মোটা অঙ্কের টাকাও দিতে হয় চক্রের হোতা আর সদস্যদের। 1 লক্ষ টাকার যদি রোগী ভর্তি হয়, তাহলে ওই রোগী বাবদ ওই দালাল চক্র পাবে 67,000 থেকে 70,000 টাকা। 1 লক্ষ টাকা ভর্তি করলে ওই রোগীর সর্বশেষ ওই প্রতিষ্ঠানে দিয়ে যেতে 1,60,000 থেকে 70,000 টাকা। আমরা এবার দেখাতে চাই পঙ্গু হাসপাতালে কোনো রোগী গেলে আসলে কি ঘটে, কেন সেখানে চিকিৎসা কিংবা ভর্তি হতে না পেরে রোগীদের বেসরকারি হাসপাতালে যেতে হয়। আর তার আগে আমাদের জোগাড় করতে হবে রোগী। দুই সহকর্মীর সহযোগিতা নিতে চাই আমরা। তাদের একজন রোগী সাজবেন, গার্মেন্টস কর্মী হিসাবে দুর্ঘটনার শিকার হয়ে হাতে বড় ধরনের আঘাত পাওয়ার অভিনয় করবেন একজন, অন্যজন স্বজন হিসাবে তাকে হাসপাতালে নেবেন। আমরা আগেই পৌঁছে তাদের আসার অপেক্ষা করতে থাকি পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগের সামনে। রোগী আসতে দেরি হওয়ায় জরুরি বিভাগের ভেতরের পরিবেশ কেমন তা দেখার চেষ্টা করি। জানা গেছে, দিনে ও রাতে 3 শিফটে ভাগ হয়ে দালাল চক্রের সদস্যরা রোগী ভাগানোর ডিউটি করে পঙ্গু হাসপাতালের ভেতরে বাইরে। সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত জরুরি বিভাগের সামনে দালাল সর্দার বিল্লালের অধীনে ওই কাজ করে তার স্ত্রী ফাতেমা, শ্যালক বিল্লাল, ছেলে সোহেল ও সোহাগ, মোকাররম, সানাউল্লাহ ও আল আমিন।
একই সময় জরুরি বিভাগের ভেতর দালাল সর্দার হাজেরার নেতৃত্বে কাজ করে পারভিন ওরফে সুন্দরী, মানিকের মা আর গোলাপি। দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত জরুরি বিভাগের সামনে সর্দার মজনুর হয়ে কাজ করে তার ছেলে আলামিন ও মনির, মজু, সুমন, মানিক ও তার ভাই শরীফ। ওই সময় জরুরি বিভাগের ভেতর সর্দার মজনুর স্ত্রী মর্জিনার অধীনে কাজ করে আজিরন, কল্পনা, মালেকা ও জেসমিন ওরফে মুটকি। আর রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত জরুরি বিভাগের ভেতর ও বাইরে দালাল সর্দার কালাবাবুর হয়ে কাজ করে সগীর, কাঞ্চন, ডোনারবাবু, মামুন, শহীদুল ইসলাম, রবিউল, নীরব, হাতকাটা কালাম, বড় ও ছোট দুলাল, নাসির, হোসেন ও মাকসুদা। এক সপ্তাহ পরপর বদল হয় দালাল সর্দারদের ডিউটির শিফট। এরই মধ্যে আমাদের সাজানো রোগীবাহী রিক্সা জরুরি বিভাগের কাছে চলে এসেছে। তারা এসে থামতে না থামতেই তাদের ঘিরে ধরে কয়েকজন দালাল। এই 2 মিনিট লাগবে এই রোডের মাথায়। ভাই কোন পার্ট ভাই? ডক্টর এখানে নিজামুল কথা ওটি করতেছে, নগদ নগদ এক্সরে করা হচ্ছে না, এক্সরে করা না, এক্সরে করে নগদ নগদ তা লাগে করে লগে লগে বলছেন এই কোলাটারে 50 টাকা দিয়ে কি অন্য হসপিটাল না না এইখানে ডক্টরের চেম্বার এইখানে নাই ওইখানে। পঙ্গুতে ঢোকা হলো না আমাদের রোগী কিংবা তার স্বজনের। তার আগেই দালাল চক্রের অন্যতম সদস্য মনির রিক্সা ঘুরিয়ে দিল অন্যদিকে। সঙ্গে দেয়া হলো হাসান নামের এক সহযোগীকে। পথ দেখিয়ে সে নিয়ে চলল মিরপুর রোডের দিকে। মিরপুর রোডের এই ভবনের সামনে থামানো হলো রিক্সা। লিফট পেয়ে 5 তলায় এসে দেখা গেল হাসপাতালের নাম ক্রিসেন্ট। কাতরাতে থাকা রোগীর সেবায় ক্রিসেন্ট হাসপাতালের মালিক আবুল হোসেন স্বয়ং এগিয়ে এলেন। এক্সরে করাতে 500 টাকা দাবি করছেন তিনি। তারপর অপারেশন। কিন্তু এক্সরে করালেই রোগীর অভিনয় ধরা পড়ে যাবে, তাই খরচ কমানোর অজুহাতে সরকারি পঙ্গু হাসপাতালেই চিকিৎসা করানোর কথা বলি আমরা। পরে আমাদের নিয়ে যাওয়া হয় মালিকের কক্ষে। পঙ্গু হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা করানো যাবে না বলে ভয়ভীতি দেখাতে থাকেন তিনি। পঙ্গু হাসপাতালে পরিচিত ডাক্তার রয়েছেন এমন কথা বলে ছাড়া পাই ক্রিসেন্ট হাসপাতাল থেকে। তবে পিছু ছাড়েনি সেই দালাল হাসান। ক্রিসেন্ট হাসপাতালেরই স্টাফ সে। পঙ্গু হাসপাতাল থেকে রোগীর সাথে আসাই তার কাজ। হাসপাতালটি থেকে নিচে নেমে এলে সে আবারও কিছু টাকা দাবি করে। মিরপুর রোডে কলেজ গেট থেকে শুরু করে শ্যামলী পর্যন্ত বেশ কয়েকটি জাতীয় পর্যায়ের হাসপাতাল ও ইনস্টিটিউট রয়েছে। সবগুলোই সড়কের পূর্ব দিকে। তার বিপরীত দিকে পশ্চিমে মূল সড়ক ও অলিগলি জুড়ে গড়ে উঠেছে অন্তত 100 খানেক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক, যেগুলোর বেশিরভাগই মানহীন, চলে সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে এনে। শুধুমাত্র রোগী ভাগিয়ে আনার ব্যবসায়ী নয়, বেশিরভাগ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো রোগীদের চিকিৎসার নামে কী ধরনের ব্যবসার ফাঁদ পেতে বসেছে সেটিও আপনাদের দেখাতে চাই। আমার হাতে যে এক্সরে পেপারটি রয়েছে, এই রোগীটি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। আমরা জানতে পেরেছি কিছুদিনের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন। আমরা এখন সেই রোগীর স্বজন সেজে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে যেতে চাই। সেখানে এই রোগীটিকে ভালো করে দেওয়ার বিনিময়ে তারা কত টাকা দাবি করে সেটিও আপনাদের দেখাতে চাই। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের 4 তলায় ঢাকা হেলথ কেয়ার নামের ক্লিনিকের ভেতরে ঢুকতেই রিসিপশন। পটানোর কাজ শুরু হয় সেখানেই। জানালো ম্যানেজারের কাছে তার আত্মীয় পরিচয় দিলেই কমে যাবে চিকিৎসা খরচ। কিছুক্ষণ অপেক্ষার পর আসেন হাসপাতালটির ম্যানেজার আব্দুল কুদ্দুস সহ 2 জন। ডাক্তার না হলেও আমাদের নেয়া এক্সরে পেপার ভালোমতো দেখেন তিনি। শীঘ্রই অপারেশনের কথা জানান। খরচ 1,20,000 টাকা। আপনি কি স্যার অপারেশন করবেন? আমি থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, জাকির আমার সেই বাসাতে ডেকে আনছে স্যার, তাড়াতাড়ি আসে। আচ্ছা, আমি কিন্তু নাইট করছি, সকালে খেলা দেখছি, সকালে আবার অপারেশন ছিল। এটা শেষ করে আমি 10টার সময় গেছি, 10:30টায়। আচ্ছা, আমি তো বিকেল 5টার দিকে, আমি 5টায় আবার অপারেশন।
রোগী আনার আশ্বাস দিয়ে বেরিয়ে আসি ঢাকা হেলথ কেয়ার থেকে। এবার অন্য কোনো ক্লিনিকে গিয়ে দেখা যাক আসলে কিভাবে চলে সাইনবোর্ড সর্বস্ব এসব প্রতিষ্ঠান। একই এলাকার বাবর রোডের এক গলিতে মক্কা মদিনা হাসপাতাল। রিসেপশনিস্ট নিজেই এক্সরে পেপার দেখতে শুরু করলেন এখানে। অপারেশন করাতে চাই শুনে নিয়ে গেলেন ম্যানেজারের কক্ষে। সেখানে থাকা জাহাঙ্গীর হোসেন কাজ করেন ওটি বয় হিসাবে। শিক্ষাগত যোগ্যতাও বেশি নয়। তার পাশে ডাক্তার পরিচয়ে আরেক ব্যক্তি। আমাদের নেয়া এক্সরে পেপারটি দীর্ঘ সময় বেশ মনোযোগ দিয়ে দেখলেন জাহাঙ্গীর। কিভাবে অপারেশন করা হবে তা কাগজে কলমে এঁকে আমাদের বোঝাতে থাকলেন। এটাকে বলে প্লেটটারে বলে প্লেট স্ক্রু, যেটা বলে হলো DHS, আর বাংলায় বলে ডাইনামিক হিপ স্ক্রু। ঠিক এটাই সেম আমরা অপারেশন করব। ম্যানেজাররাই ডাক্তার সেজে ফার্স্টে রোগী দেখবে। ভাঙ্গা কিন্তু একই, অপারেশন একই, কিন্তু টাকা ভেরিফাই করে রোগীর গেটআপের উপরে। শ্বাসকষ্টে ভোগা সেকান্দার আলীকে একদিন আগেই সাভার থেকে আনা হয়েছিল রাজধানীর মোহাম্মদপুরের রেমেডি কেয়ার হাসপাতালে, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। উল্টো খরচ হয়ে যায় ৩২,০০০ টাকা। স্বজনদের আহাজারির ভেতরেই আমরা ছেলে হাসান শেখের কাছে জানতে চাই, চারপাশে এত বড় বড় সব সরকারি হাসপাতাল থাকার পরও বৃদ্ধ বাবাকে কেন ওই হাসপাতালে ভর্তি করিয়েছিলেন তারা। ড্রাইভারের কথা মতো এখানে নিয়ে আসছেন? ড্রাইভার বলছে, মানে ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভার। আমরা জানতে পেরেছি সেই অ্যাম্বুলেন্স চালকের নাম জাহাঙ্গীর। তাকে সাভারের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোর সামনেই পাওয়া যাবে। তাই আমাদের এবারের গন্তব্য সাভার। আমরা সাভারের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালের সামনে খোঁজ করতে থাকি ড্রাইভার জাহাঙ্গীরের। এক সময় পেয়েও যাই তাকে। আপনি একটা সরকারি হাসপাতাল বলতে পারতেন যে একটা সরকারি হাসপাতাল। ভাই আমি একটা কথা বলি, বহু সময় তারা সরকারি হাসপাতালে যায় না, বেড পায় না, করোনার বেড পায় না, মানে শ্বাসকষ্টের বেড থাকে না, আইসিউর বেড থাকে না, তাহলে অন্য কোথাও নিয়ে আপনার পরিচিত থাকলে যান। আমি ওইখান থেকে 5 টাকাও পাইনি, এটাই বড় কথা। তবে অনুসন্ধান বলছে ভিন্ন কথা। অ্যাম্বুলেন্স ড্রাইভারদের সাথে বেসরকারি হাসপাতালের গোপন চুক্তির কথা আমরা জানতে পেরেছি। আর একটু খতিয়ে দেখতে চলুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সাবেক পিজি হাসপাতাল। প্রতিদিনই অ্যাম্বুলেন্সে করে এ হাসপাতালে রোগী আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এমন এক চালকের সাথে কথা বলি আমরা, অবশ্যই গোপন ক্যামেরায়। সরকারি হাসপাতাল আনলেন কেন? আমি নিতে চাইছিলাম ন্যাশনাল নিতে আসছে, ন্যাশনাল রোগ আসছে। কাউকে 3বার আগে গেছি। 3টা রোগী নিয়ে আসছেন? 3টা রোগী নিয়ে আসছে। তাহলে 3টা রোগী কত পাইছেন? 9,000 টাকা। সব ড্রাইভাররা একই কাজ করে? হ্যাঁ, এটা কম দাম, 100। শুধুমাত্র পঙ্গু বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেই নয়, রোগী ভাগিয়ে রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানোর দৃশ্য আমাদের কাছে ধরা পড়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও। কিছুদিন পরপরই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অভিযান চালিয়ে দালালদের গ্রেফতার করে এখানে। এখন রোগী ভাগানোর কাজ করছে ট্রলিম্যানদের ভূমিকায় থাকা বহিরাগতরা। একই অবস্থা সোহরাওয়ার্দী হাসপাতালেও। অনুসন্ধান বলছে সেখানে আরেক বাবু মিয়া ও হাসিনা বেগম নামের ভাই বোনের সিন্ডিকেট চালাচ্ছে রোগী ভাগানোর কাজ। এই সিন্ডিকেটে বেশিরভাগই নারী সদস্য। দূর দূরান্ত থেকে কোনো রোগী এলেই তারা হুইল চেয়ার এগিয়ে নিয়ে হাসপাতালে কোনো সিট ফাঁকা নেই বলে জানিয়ে দেয়। শুধু বেড ফাঁকা নেই বলেই ক্ষান্ত নয় চক্রটি। হাসপাতালটির ভিন্ন গেট দিয়ে রোগী নিয়ে অন্য বেসরকারি হাসপাতালে নেয়ার দৃশ্যও ধরা পড়ে আমাদের কাছে। তাদের অনুসরণ করে সেই বেসরকারি হাসপাতালে গেলে জানানো হয় রোগীর টেস্ট করাতে নেওয়া হয়েছে সেখানে, যদিও সব ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রয়েছে সোহরাওয়ার্দীতেই। আমরা আবারও যেতে চাই সেই ক্রিসেন্ট হাসপাতালে, যেখানে আমাদের সাজানো রোগীকে পঙ্গু হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছিল। এবার আমরা সাংবাদিক পরিচয়ে।
আমাদের উপস্থিতিতেই দৌড়ঝাঁপ শুরু করে দিল হাসপাতালটির কর্মরত স্টাফরা, বন্ধ করে দিল বিভিন্ন কক্ষে ঢোকার দরজা। এখানেই আমরা খুঁজে পেলাম গাজীপুর থেকে যাওয়া রনি ও তার মাকে। একমাত্র ছেলেকে পঙ্গুত্ব থেকে বাঁচাতে সাহায্য নিয়ে টাকা জমিয়ে পঙ্গু হাসপাতালে এসেছিলেন। এসেই খপ্পরে পড়েন ক্রিসেন্টের দালালের। অপারেশনের কথা বলে আনা হলেও 4 দিন ধরে ফেলে রাখা হয়েছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া রনিকে। ইতিমধ্যেই হাতিয়ে নেওয়া হয়েছে 1,20,000 টাকা। পঙ্গুতে যখন আমি ঠিক অ্যাম্বুলেন্স থেকে নামবো, ঠিক তখনই 2-3 জন ওইখানে লোক ছিল, একটা মানে ইয়াং ছেলে ছিল, প্রায় আমার বয়সই হবে। তো সে বলছে যে এখানে তো ভর্তি হইতে তো অনেক সমস্যা, আপনি ভর্তি হইতে পারবেন না, ভর্তি হইলেও আর যদি ভর্তি হনও তাও দেখা যাবে যে আপনার 15 দিন 20 দিন 1 মাস 2 মাস হয়ে গেছে, আপনার অপারেশন করছে না। তো আপনি তার চাইতে চলেন, আমাদের পাশে একটা হসপিটাল আছে, ওইখানে স্যার আছে, আপনি 3-4 দিনের ভিতরে আপনার অপারেশন করে দিয়ে দিবে, আপনি 3-4 দিনের ভিতরে আপনার ট্রিটমেন্ট হয়ে যায়, বাড়িতে যেতে হবে না। আজকের পরে থেকে আমাদের খাওয়ারটা এখন আমি রনির মতো এমন অনেককেই দিনের পর দিন চিকিৎসার নামে ফেলে রাখা হয়েছে, যারা এসেছেন বিভিন্ন দূরের জেলা থেকে। এখানকার বেশিরভাগ রোগীকেই দেশের বিভিন্ন প্রান্তের সরকারি হাসপাতাল কিংবা পাশের পঙ্গু হাসপাতাল থেকে দালালের মাধ্যমে এখানে এনে ভর্তি করা হয়েছে। 2-1 দিনের কথা বলে এখানে দিনের পর দিন ভর্তি রেখে তাদেরকে অর্থনৈতিকভাবে শোষণ করা হচ্ছে। প্রতিষ্ঠানটির মালিক সেই আবুল হোসেনকে ক্যামেরার সামনে আনতে কয়েকবার ক্রিসেন্ট হাসপাতালে যাই আমরা। অবশেষে এক সন্ধ্যায় পেয়েও যাই তাকে। মজদুর ছেলে মনির, ওরা সরাসরি রোগী ওখান থেকে পঙ্গু হাসপাতাল থেকে আপনার হসপিটালে পাঠাচ্ছে। ওদের সাথে নিশ্চয়ই আপনাদের একটা গোপন আদালত আছে? না, আপনার এখানে 8 মাস আগে র্যাবের ভ্রাম্যমাণ আদালত, সেই সময় আমি ছিলাম না। আপনাকে তো অ্যারেস্ট করে নিয়ে গেছিল। না না, আমাকে অ্যারেস্ট করে নেয় না, এবং সিলগালাও করে দিয়েছিল। না, এটা আমার আমলে আমার অ্যারেস্ট করে নাই, সিলগালাও করে, আমি পরে আসছি। আবুল হোসেন কতটা সত্যবাদী তা আর বলার অপেক্ষা রাখে না। 8 মাস আগেই সেই হাসপাতাল সহ আরও 2টিতে অভিযান পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। ডাক্তার সেজে চিকিৎসা দেওয়ার অপরাধ সহ নানা অনিয়মের কারণে অন্যদের সাথে গ্রেফতার করা হয় তাকেও। ক্রিসেন্ট সহ কয়েকটি ক্লিনিক সিলগালাও করা হয় সে সময়। আমরা যেতে চাই সেই ম্যাজিস্ট্রেটের কাছেও, জানতে চাই কিভাবে এসব ক্লিনিক আবারও চালু হলো। আইনের ফাঁক পুকুর দিয়ে ফিরে এসে আবার সেম কাজে অনেকে জড়িয়ে পড়ছে, কিন্তু এরা কিন্তু খুব বেশি সুবিধা করতে পারবে না। আমাদের কিন্তু গোয়েন্দা টিম কিন্তু কাজ করছে, আমাদের অভিযান কিন্তু অব্যাহত থাকবে। একসময় সরকারি স্বাস্থ্যসেবা খাতে বিভিন্ন পদে কাজ করেছেন অধ্যাপক ডাক্তার আব্দুস সবুর খান। ঢাকা সহ সারা দেশেই চিকিৎসার নামে এমন প্রতারক নির্ভর ব্যবস্থা গড়ে ওঠার পেছনে অন্য কারণ দেখান তিনি। হাসপাতালের প্রশাসনিক কর্তৃপক্ষ এবং তার যে কর্মী বাহিনী আছে তারা দালালকে আশ্রয় দিচ্ছে বলে টিকে আছে। আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এই কারণে যে তাদের একটা ভেস্টেড ইন্টারেস্ট আছে। কেন এসবের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হয় না তা জানতে আমরা কথা বলি ঢাকার সিভিল সার্জন ডাক্তার মইনুল আহসানের সাথে। এখানে আইনেরও সংস্কার প্রয়োজন আছে। একটা দালাল ধরার পরে তাকে আমাদের বিদ্যমান আইনে কিন্তু খুব বেশি দিন আটকে রাখা যায় না। কোর্টে গেলে হয়তো অল্প জরিমানা বা স্বল্প জেল মেয়াদের মধ্যে সে ছাড়া পেয়ে যাচ্ছে। এখানে আমাদের আরও কঠোর আইনি পদক্ষেপ আমি মনে করি না প্রয়োজন আছে। হাত পা হারিয়ে প্রতিবন্ধী তালিকায় যোগ হওয়া মোমেনা কিংবা ফজলুর মতো শত শত মানুষের জীবনের স্বপ্ন হয়তো আর এগুবে না, কিন্তু আইন সংস্কারের মাধ্যমে শক্ত হাতে স্বাস্থ্য খাতের এসব অনিয়ম দমন করা গেলে হয়তো আর নতুন কারো জীবন কিংবা স্বপ্ন রেহাই পেতে পারে অন্ধকারের গহীনে ডোবার হাত থেকে।